প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সব? আশা করি ভালো আছো। বাংলা ব্যাকরণ বিদ্যা চ্যানেলে তোমাদেরকে আরো একবার স্বাগত। আজ অনেকের যেটা সমস্যা হয়, শুধু সপ্তম শ্রেণী নয়, সপ্তম শ্রেণী ছাড়াও বাকি যারা আছো তোমরাও কিন্তু এটা কম বেশি শিখে নিতে পারো। সেটা কি বলো তো? এই যে তালবস্য, মূর্ধন্য ষ আর দন্তের ষ এর ব্যবহার আমরা অনেক সময় যখন বড় বড় রচনা লিখি তখন অনেক সময় কোনো কোনো শব্দের ক্ষেত্রে আমরা গোলমাল করে ফেলি যে কোথায় দন্তের ষ হবে, কোথায় তালবস্য হবে আর কোথায় মূর্ধন্য ষ হবে। তো এইটা আমরা অনেক সময় বুঝতে পারি না। তো সেই জন্য আজকে এই ছয়ের সমাধান কী করে করতে হয় সেটা তোমাদেরকে দেখাবো। ক্লাস 7-এ যারা পড়ছে অর্থাৎ সপ্তম শ্রেণীতে তাদের ক্ষেত্রেও কিন্তু এই ভিডিওটা খুবই উপকারী, কারণ তোমাদের নত্ব এবং সত্যের যে বিধান অর্থাৎ মূর্ধন্য ষ এবং নুন্তন্য বা দন্তেন্য বা মূর্ধন্য কোথায় ব্যবহার হয় সেটা তোমাদের সিলেবাসে আছে, বিশেষ করে ভাষা চর্চাতে। দেখো, প্রথমে আসি এই মূর্ধন্য ষর ব্যাপারে। এই মূর্ধন্য ষ দেখো, প্রথম যে নিয়মটা সেইটা হচ্ছে রি র এর পর কিন্তু মূর্ধন্য ষ হয়, এটা হচ্ছে স্বাভাবিক। কিন্তু এইটা যে স্বাভাবিক বললাম এইটাও কিন্তু খুব একটা যে একদম অ্যাপ্রোপ্রিয়েট সঠিক তা কিন্তু নয়। ঋষি ঠিক আছে, তারপরে দেখো ঋষভ, এই যে বানানগুলো রি এর পর কিন্তু মূর্ধন্য ষ হচ্ছে, রি এর পর কিন্তু মূর্ধন্য ষ হচ্ছে। এইবার আমি যদি বলি রস, এই যে রস কথাটা, মিষ্টির রস, তালের রস, খেজুরের রস, এই যে রস কথাটা, তাহলে রয়ের পর কিন্তু মূর্ধন্য ষ হলো না। কেন হলো না? এরও একটা কিন্তু কারণ আছে। তাহলে আমরা রসের জায়গায় আমরা মূর্ধন্য ষ লিখবো না দন্ত্য ষ লিখবো? নিয়ম অনুযায়ী তো মূর্ধন্য ষ হওয়ার কথা, কিন্তু কেন হলো না? কারণ হলো না এই কারণেই, মূর্ধন্য ষ বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাকচুয়ালি যে তৎসম শব্দ আছে, তৎসম শব্দের ক্ষেত্রেই একমাত্র মূর্ধন্য ষ ব্যবহৃত হয়। এইটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। তৎসম শব্দ বা তদ্ভব শব্দ তোমাদের সিলেবাসে আছে, তোমরা দেখে নিতে পারো, এই নিয়ে ভিডিও আছে, তোমরা দেখতে পারো। এইখানে কেন দন্তের ষ হলো? এই রস কথাটা হচ্ছে খাঁটি বাংলা ভাষা, এটা কিন্তু তৎসম শব্দ নয়, সেই জন্য কিন্তু দন্তের ষ হয়েছে। এইবারে দেখো, এইটা গেল একটা নিয়ম। এরপর আমাদের যে মূর্ধন্য ষ, অ্যাকচুয়ালি আমি সেদিনে বলেছিলাম নত্ব আর সত্যের বিধানের ক্ষেত্রে ট বর্গীয় যে সমস্ত বর্ণগুলো আছে তার ছোট ভাই হচ্ছে মূর্ধন্য, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। তাহলে এই যে ট, ঠ, ড, ঢ আর মূর্ধন্য, এই যে মূর্ধন্য আমি একে বলেছিলাম ছোট ভাই, আর এটা হচ্ছে চার দাদা। এর উচ্চারণটা, এগুলোকে মূর্ধন্য বর্ণ বলা হয়। এই ট, ঠ, ট বর্গ পুরো যে 5টা বর্ণ আছে এগুলোকে মূর্ধন্য বর্ণ বলা হয়। কেন না? এর উচ্চারণের স্থান হচ্ছে আমাদের সেই মূর্ধাতে গিয়ে উচ্চারণটা জিভটা স্পর্শ করে উচ্চারিত হয় বলে এদের নাম হচ্ছে মূর্ধন্য। অতএব এই যে মূর্ধন্য এদের কিন্তু কাঁধে চাপতে পারে, যেমন লণ্ঠন বা দণ্ড, এগুলো সব কিন্তু মূর্ধন্য হবে। এই নিয়ে আগে আলোচনা করেছি, কিন্তু আমি এটা কেন প্রসঙ্গটা নিয়ে এলাম? কারণ মূর্ধন্য ষ যেইটা, এরও কিন্তু উচ্চারণ সেই মূর্ধা থেকে মূর্ধাতে স্পর্শ করেই মূর্ধন্য ষ কিন্তু উচ্চারিত হয়। তাহলে এই মূর্ধন্য যদি ছোট ভাই হয় আর এই মূর্ধন্য ষ তাহলে কিন্তু ছোট বোন, কারণ এর অধিকার আছে এদের সঙ্গে যুক্ত হওয়ার বা এদের আগে বসার। বুঝতে পেরেছ? যেমন দেখো, বৃষ্টি, মূর্ধন্য ষ ট, বৃষ্টি। তারপরে সৃষ্টি, এই যে শব্দগুলো দেখো, তোমরা লক্ষ্য করে দেখো যে যে ট আছে সেই ট এর সঙ্গে যুক্ত হয়ে আছে মূর্ধন্য ষ। তাহলে এই ট বর্গের যে কোনো বর্ণের সঙ্গে মূর্ধন্য ষ ব্যবহৃত হবে যুক্ত ব্যঞ্জন হিসাবে। আশা করি বোঝাতে পারছি। তাহলে প্রথম একটা নিয়ম কি না, র এর পর সাধারণত মূর্ধন্য ষ হয়, আর ট বর্গের যে কোনো বর্ণের সঙ্গে কিন্তু যদি ষ ব্যবহার করতেই হয় তাহলে কিন্তু সেটা মূর্ধন্য ষ হবে। আরও একটা যেটা নিয়ম, স্বরবর্ণ দেখো, অ, আ, এই দুটি বর্ণ ছাড়া বাকি যে স্বরবর্ণগুলো আছে তারপর মূর্ধন্য ষ ব্যবহৃত হয়। বুঝতে পারলে না? দেখো, এই অ এর পর কিন্তু মূর্ধন্য ষ ব্যবহার করতে পারবো না, আ এর পর কিন্তু মূর্ধন্য ষ ব্যবহার করতে পারবো না,
তাহলে কার পর করতে পারবো না, বাকি যে স্বরবর্ণগুলো আছে তাদের সঙ্গে কিন্তু আমি মূর্ধন্য স ব্যবহার করতে পারবো। যেমন ধরো উষা, উষা দীর্ঘ উ পেট কাটা মূর্ধন্য স একা, উষা। তারপরে দেখো ঔষধ, এখানে ঔ আছে ঔকার, তারপরে মূর্ধন্য স। তাহলে বাকি যে সমস্ত স্বরবর্ণ আছে তারপর কিন্তু মূর্ধন্য স বসতে পারে। ক্লিয়ার? এই তিনটে তোমরা নিয়ম আপাতত শিখে রাখো মূর্ধন্য স এর ক্ষেত্রে। এগুলো কিন্তু তোমাদের 90% তোমাদের এই যে মূর্ধন্য স এর যে সমস্যাটা এটা কিন্তু দূর হয়ে যাবে। আরেকটা বিষয় হলো সেটা হচ্ছে তালবস্য। এবার আসছি তালবস্যকে নিয়ে। এই তালবস্য এরকম নাম হলো কেন? কারণ এই বর্ণটা তালব্য বর্ণ, অর্থাৎ তালুতে স্পর্শ করে তালুতে জিহ্বাটা স্পর্শ করে উচ্চারিত হয়, সেই জন্য এর নাম হচ্ছে তালবস্য। তালবস্য। তাহলে এই তালবস্য, তাহলে তালব্য বর্ণ কোনগুলো? তালব্য বর্ণ হচ্ছে দেখো চ, ছ, বর্গীয় জ, ঝ আর ইয়, এইগুলো হচ্ছে তালব্য বর্ণ। কারণ এই তালব্য বর্ণ কেন? এগুলো তালুতে স্পর্শ করে উচ্চারিত হয়। যদি তালবস্য ব্যবহার করতে হয় তাহলে এই যে বর্গ আছে চ বর্গ, চ বর্গের সঙ্গেই কিন্তু ব্যবহার করতে হবে। অর্থাৎ যদি এই চ এর সঙ্গে যদি কোনো স ব্যবহার করতে হয় তাহলে তালবস্য ব্যবহার করতে হবে, ছয়ের সঙ্গে যদি কোনো স ব্যবহার করতে হয় তালবস্য ব্যবহার করতে হবে। ঠিক সেই রকমভাবে এই বাকি তিনটে। যেমন একটা উদাহরণ দিই, নিশ্চয়, তালবস্য চ, তালবস্য চ, নিশ্চয়। তারপরে দেখো আশ্চর্য, আশ্চর্য, এই যে শব্দগুলো দেখো তালবস্য চ, এইগুলো ওই তালব্য বর্ণ আছে বলেই ওই তালবস্যটাও কিন্তু তালব্য বর্ণ, অর্থাৎ ভাইয়ে ভাইয়ে কিন্তু এরা ভাই বোনে সব মিলে যাবে, মিলে গিয়ে একটা পরিবার হয়ে যাবে। সেই জন্য বাকিদের সঙ্গে এগুলো যুক্ত হবে না, শুধুমাত্র এই তালব্য বর্ণের সঙ্গে কিন্তু তালবস্য আনতে হবে, অন্য কোনো স আনলে হবে না। এইবার আরও তালবস্যর আরও উচ্চারণ আছে। আমরা ইংরেজিতে SION, এই যে সান, তারপরে TION, এইটা হচ্ছে সান। এই সানের ক্ষেত্রে যখন আমরা এই সানটাকে বাংলায় লিখব তখন কিন্তু তালবস্য ব্যবহার করতে হবে। যেমন ধরো মিশান, এই যে মিশান MISSION, এই যে সান SION, এই মিশান বানানটা যদি বাংলায় লিখি তাহলে এই রকম হবে, ময়াশয় তালবস্য মিশন। আবার দেখো ন্যাশনাল, NATIONAL, এই যে TION এই জায়গাটাতে কিন্তু তালবস্য হবে, তাহলে ন্যাশনাল। বুঝতে পেরেছ? তাহলে যখন এই যে মিশন, ভীষণ, এই যে ন্যাশনাল, হ্যাঁ, এই যে শব্দগুলো আছে এই শব্দগুলোর সঙ্গে কিন্তু যে SION এবং TION এই যে সানটা উচ্চারণ যখন হবে তখন কিন্তু তালবস্য আসবে। আর কি? আর ইংরেজির SH কোথাও যদি ব্যবহৃত হয় তাহলে তার এই SH এর উচ্চারণ, যে সটা উচ্চারণ হবে সেইটা হচ্ছে তালবস্য। যেমন দেখো SHOW, শো, এই যে শো বাংলায় যদি আমি লিখি কি হবে? শো, তাই তো? এইবারে তাহলে বুঝতে পেরেছি তালবস্যটা ব্যবহার কোথায় হয়। তাহলে এক হচ্ছে TION বা SION, আর SH এর যে সটা উচ্চারণ হবে সেইটার ক্ষেত্রে তালবস্য উচ্চারণ হবে। বোঝা গেল? এইবারে দেখো দন্তেস তাহলে কোথায় হবে? দন্তেস যেখানে হবে, দন্তেস হবে হচ্ছে, তাহলে বাকি রয়ে গেল দন্তেস। দন্তেসটা আমরা বাংলা যে খাঁটি শুদ্ধ যে বাংলা, সেই বাংলা ভাষা যে সমস্ত নিজস্ব শব্দ আছে সেই শব্দগুলোর সঙ্গে আমরা দন্তেস ব্যবহার করতে পারি, আর ইংরেজি শব্দের বা বিদেশি শব্দের সঙ্গে আমরা দন্তেস ব্যবহার করতে পারি। যেমন দেখো তাহলে স্টেশন বানান কি? STATION, এই স্টেশন, এই TION এর জায়গায় কিন্তু এই যে স এসেছে সান, আর এই স্টে এই এস শুধু এস এর জায়গায় কিন্তু শুধু দন্তেস আছে স্টেশন।
তারপরে দেখো স্পিক, SPAK, স্পিক, স্পিক মানে হচ্ছে বলা, জানো, তাহলে এইটাও হচ্ছে দন্তের সহায় পয় হ্রস্বই ক। তাহলে এখানে যখন বিদেশি শব্দ শুধুমাত্র এস, এই দন্তেশ্বর এসের যে উচ্চারণটা হবে শুধুমাত্র এস, সেখানে কিন্তু দন্তেস্ব আসবে। আর বিদেশি যে সমস্ত শব্দ আছে সেইগুলোর ক্ষেত্রে যদি দন্তেস্ব আসে, সেখানেও সেইগুলোর ক্ষেত্রে যদি স আসে তাহলে কিন্তু দন্তেস্ব ব্যবহৃত হবে। আশা করি বুঝতে পেরেছো। তোমাদের অনেকটাই হয়তো এই শয়ের যে সমস্যা সেইটা অনেকটা ক্লিয়ার হয়েছে। বিস্তারিত তোমরা যদি আরও জানতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি অবশ্যই উত্তর দেবো। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।